আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের ক্লাস 12 এ যে নিউ সিলেবাসের এক্সাম হতে চলেছে, থার্ড সেমিস্টার। সেখানে প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। ঠিক আছে, প্রথম যে চ্যাপ্টারটা ছিল তোমাদের যে ওল্ড সিলেবাসে, সেটা ছিল জীবের জনন, প্রথম চ্যাপ্টার ছিল। তো সেখানে জনন নিয়ে তোমাদের 3 প্রকারের জনন হয়, সেটা হচ্ছে অযৌন জনন, যৌন জনন আর অঙ্গজ জনন। সেটা নিয়ে আলোচনা করা ছিল। তো তোমাদের প্রথম চ্যাপ্টারটা বাদ দেওয়া হয়েছে এবং প্রথম চ্যাপ্টার হিসাবে সপুষ্পক উদ্ভিদে যৌন জনন রাখা হয়েছে। প্রথমেই কয়েকটা কথা বলে শুরু করি ক্লাসটা। যে সপুষ্পক উদ্ভিদ মানে হচ্ছে যে উদ্ভিদে পুষ্প হয়, ফুল ফোটে, তাদের বলে হচ্ছে সপুষ্পক উদ্ভিদ। আর যৌন জনন মানে আগেই বললাম যে জনন 3 রকমের হয়। জননের মূল উদ্দেশ্য হচ্ছে বংশ বিস্তার করা, এবং একটা হয় অযৌন জনন, যেটা রেণুর মাধ্যমে যে জনন হয় সেটা হচ্ছে অযৌন জনন। আর যৌন জনন মানে হচ্ছে গ্যামেটের মাধ্যমে হয়, সেখানে শুক্রাণু এবং ডিম্বাণুর নিষেক ঘটিয়ে যে জনন হয় সেটা হচ্ছে যৌন জনন। এবং অঙ্গজ জনন বা অঙ্গজ বিস্তার যেটা রয়েছে সেটা উদ্ভিদদের ক্ষেত্রে হতে পারে, যে বিভিন্ন যে জীবের অঙ্গ যেগুলো রয়েছে সেখান থেকে জনন প্রক্রিয়া হলে তাকে বলে হচ্ছে অঙ্গজ জনন। ঠিক আছে, তো প্রথমে আমরা যে পুষ্প বা ফুলের বিভিন্ন অংশ দেখে নেব, যে একটা আদর্শ ফুলের মধ্যে কি কি থাকতে পারে। তো প্রথমেই বলি যে একটা আদর্শ ফুলের মধ্যে সেখানে কিন্তু বৃতি থাকবে। বৃতি মানে হচ্ছে যে সবুজ অংশটা, তোমরা জবা ফুল দেখেছো বা বিভিন্ন ফুল দেখেছো, সেখানে যে সবুজ অংশটা সেটা হচ্ছে বৃতি বলে। ঠিক আছে, এবং তার ওপরেই দেখবে পাপড়ির মতো অংশ, যেটাকে আমরা পাপড়ি বলি, সেটাকে বলে দলমণ্ডল। ঠিক আছে, একটা হলো আমরা প্রথম অংশ বললাম বৃতি, তারপরে বললাম দলমণ্ডল। ঠিক আছে, এবং জননে যে দুটো অংশ পার্টিসিপেট করে সেটা হচ্ছে পুংকেশর আর গর্ভকেশর। ঠিক আছে, পুংকেশর কোনগুলো? না, এই যে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে পুংকেশর, এবং একদম মিডিলে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে গর্ভকেশর। গর্ভকেশর নিয়ে আমরা নেক্সট দিন আলোচনা করব, আজকে শুধুমাত্র পুংকেশর নিয়ে এবং পুংকেশরের মধ্যে কি কি আছে সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমেই দেখো যে আমি বললাম যে পুংকেশর, পুংকেশর মধ্যে কি কি রয়েছে দেখো। ওপরে যদি আমরা দেখি, পুংকেশরের ওপরের যে অংশটা সেটাকে বলে পরাগধানী, এবং এই যে যে দণ্ডমান অংশটা রয়েছে সেটাকে বলে পুংদণ্ড। আর একটু ভালো করে যদি আমরা দেখি তাহলে নেক্সট যে স্লাইডে চলে যাব, সেখানে দেখো তোমরা পুংকেশর নিয়ে আলোচনা করছি। পুংকেশরের ওপরের যে অংশটা দেখতে পাচ্ছ এই পুরোটাকে বলে পরাগধানী, পুরোটাকে বলে পরাগধানী, এবং এই যে দণ্ডের মতো যে অংশটা দেখতে পাচ্ছ তাকে বলে পুংদণ্ড। এবার একটা ব্যাপার ভালো করে বুঝবে, এই যে পরাগধানী বলছি পুরোটাকে বলে পরাগধানী, তাহলে এই পরাগধানীর এক একটা অংশ তোমরা দেখতে পাচ্ছ, এই যে দুটো আমরা দেখতে পাচ্ছি এইগুলোকে বলে পরাগথলি। তাহলে পুরোটাকে বলে পরাগধানী, এবং তার মধ্যে আমরা দুটো অংশ দেখতে পাচ্ছি তাকে বলে হচ্ছে পরাগথলি বলে। ঠিক আছে, এবং এই পরাগধানী বা পরাগথলির মধ্যে ছোট ছোট পরাগ রেণু থাকে। কি থাকে? রেণু থাকে, এবং সেই পরাগ রেণুর মধ্যে কিন্তু শুক্রাণু উৎপন্ন হয়। ঠিক আছে, শুক্রাণু উৎপন্ন হয়। এবার আমরা পড়বো যে এই যে পরাগধানী আমি বললাম সেই পরাগধানীর গঠন নিয়েও আমরা আলোচনা করব। তো পুংকেশরের মধ্যে কটা অংশ? একটা হচ্ছে পরাগধানী, পরাগধানীর মধ্যে একটা অংশ হচ্ছে পরাগথলি, মানে একটা পরাগধানীর মধ্যে বিশেষ করে দুটো পরাগথলি থাকতে পারে বা তার বেশিও থাকতে পারে, পরে বলছি। আচ্ছা, আর একটা দণ্ডায়মান অংশ রয়েছে তাকে বলে পুংদণ্ড। বোঝা গেছে আশা করি? আচ্ছা, নেক্সট যেটা রয়েছে স্লাইডে চলে যাব। দেখো প্রথমে আমরা কিছু প্রকারভেদ পড়ে নিই। পুংকেশর অনেক রকমের হয়। প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে মোনোডেলফাস। মোনোডেলফাস মানে কি? পুংদণ্ডগুলো যখন যুক্ত হয়ে একটা গুচ্ছ আকারে থাকবে, মানে সব পুংদণ্ডগুলো একসাথে এরকম এরকম যুক্ত যুক্ত হয়ে হয়ে একসাথে থাকবে, একটা গুচ্ছ হয়ে থাকবে, তাকে বলে হচ্ছে মোনোডেলফাস পুংকেশর। ঠিক আছে, তারপরে যেটা আসবো সেটা হচ্ছে আমাদের ডাইডেলফাস, মানে এখানে দেখো দুটো গুচ্ছাকারে রয়েছে,
দুটো গুচ্ছাকারে রয়েছে তাকে বলে ডাইডেলফাস পুংকেশর। যেমন হচ্ছে মটর, অপরাজিতা, বক, এইগুলো আমি কোশ্চেন নিয়ে আলোচনা করে দেবো, আগে ক্লাসটা করিয়ে নি তারপরে। আর তোমাদের যেহেতু এমসিকিউ হবে সেই জায়গাগুলো আমি বলে দেবো কোন জায়গা থেকে আসতে পারে। আচ্ছা, পলিডেলফাস, পলিডেলফাস মানে বেশি, দুইয়ের বেশি। যখন পুংদণ্ডগুলো দুইয়ের বেশি গুচ্ছ, এই যে দুটোর বেশি গুচ্ছাকারে থাকে, তখন বলে পলিডেলফাস পুংকেশর। যেমন হচ্ছে লেবু, শিমুল, এইগুলো। তারপরে আছে হচ্ছে সিনজেনেসিয়াস পুংকেশর, মানে হচ্ছে পরাগধানী, ওপরের যে অংশটা, পরাগধানী যখন যুক্ত থাকে তাকে বলে। ঠিক আছে, তারপরে দেখো যেমন উদাহরণগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সূর্যমুখী। ঠিক আছে, তারপরে চলে আসবো আমরা সাইনেন্ডাস পুংকেশর, সেটা হচ্ছে পুংদণ্ড এবং পরাগধানী সবটাই যুক্ত অবস্থায় রয়েছে, যেমন হচ্ছে কুমড়ো। ঠিক আছে, এবার একটা জিনিস খুব ভালো করে তোমরা বুঝবে, সেটা হচ্ছে মোনোথিকাস। মোনোথিকাস আমরা পড়বো পরাগধানী, এবং আমরা আরেকটা জিনিসও এর সাথে পড়বো, মোনোথিকাস আর বাইস্পোরাঞ্জিয়েট পরাগধানী। ব্যাপারটা ভালো করে বুঝবে। আমি একটু আগেই বলেছি যে একটা পরাগধানী মানে হচ্ছে দুটো পরাগথলি। ঠিক আছে, এই পুরোটাকে বলে হচ্ছে পরাগধানী, এবং তার মধ্যে দুটো অংশ আছে তাকে বলে পরাগথলি। তার মানে হচ্ছে একটা, আমরা বললাম যে পরাগধানী মানে দুটো পরাগথলি। তাহলে দেখো লেখাটা দেখো ভালো করে, যখন একটা পরাগধানী থাকে, যখন পুংকেশরের মধ্যে একটা পরাগধানী থাকে তাকে বলছে হচ্ছে মোনোথিকাস পরাগধানী। ঠিক আছে, আর একটা পরাগধানী মানেই হচ্ছে দুটো পরাগথলি, তাই জন্য সেটাকে বলছে বাইস্পোরাঞ্জিয়েট পরাগধানী বা পরাগথলি। বুঝতে পারলাম? একটা পরাগধানী মানে হচ্ছে মোনোথিকাস। ঠিক আছে, তাই বলছে মোনোথিকাস, মোনো মানে একটা, আর একটা পরাগধানী মানেই হচ্ছে দুটো পরাগথলি, তার মানে বলছে বাইস্পোরাঞ্জিয়েট মানে দুটো। বোঝা গেল? উদাহরণ পড়ে নেবে। ঠিক আছে, উদাহরণ হচ্ছে জবা। এবার দেখো পরেরটাতে চলে আসি। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ডাইথিকাস। ঠিক আছে, এইটার ক্ষেত্রে দেখো পরাগধানী মানে হচ্ছে এখানে দুটো পরাগধানী আছে, দুটো পরাগধানী আছে, সেই জন্য একে বলছে ডাইথিকাস। দুটো আছে তাই ডাইথিকাস। ঠিক আছে, দুটো পরাগধানী মানে কটা পরাগথলি? একটা মানে হচ্ছে দুটো পরাগথলি, তার মানে দুটো যদি পরাগধানী হয় তাহলে হচ্ছে চারটে পরাগথলি, তাই জন্য একে বলছে যে টেট্রাস্পোরাঞ্জিয়েট। আশা করছি বোঝা গেছে, টেট্রাস্পোরাঞ্জিয়েট। ঠিক আছে, তো এই তোমাদের প্রকারভেদ গুলো বলে দিলাম। এবার দেখো পরের যে স্লাইডে চলে যাই, যে দীর্ঘস্থায়ী পুংকেশর। চারটে পুংকেশর, ধরো কোনো ফুলে চারটে পুংকেশর রয়েছে, তার মধ্যে যখন দুটো পুংকেশর একটু বড় আছে আর দুটো ছোট আছে তাকে বলে হচ্ছে দীর্ঘস্থায়ী পুংকেশর। আর তোমাদের চতুষ্ঠয়ী যে পুংকেশর রয়েছে, তাদের 6টা পুংকেশর রয়েছে, তার মধ্যে 4টে বড় আর দুটো হচ্ছে ছোট। ঠিক আছে, এই যেমন হচ্ছে সরিষা। ঠিক আছে, এবার আমরা গঠন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, দেখো আমরা প্রথমেই পরাগধানী মানে আমরা বুঝলাম যে পরাগ, তার মধ্যে পরাগথলি আছে। তাহলে পরাগথলির যে গঠন যেটা রয়েছে সেটা ভালো করে বুঝবে। আমরা প্রথমেই একটা ছবি একটু দেখে নাও। এইটা হচ্ছে পুংদণ্ড, এবং তার ওপরে আমরা দেখলাম এরকম করে পরাগধানী থাকে, এবং একটা পরাগধানী মানে দুটো পরাগথলি। এই পরাগথলিটারই আমরা যদি গঠন দেখি তাহলে এইরকম দেখতে লাগবে। তো কি কি রয়েছে দেখো, যে বাইরের স্তরটা রয়েছে সেটাকে বলে হচ্ছে তোমাদের একদম বাইরের স্তর যেটা রয়েছে সেটা হচ্ছে এপিডার্মিস বলে, বাইরের স্তরটাকে বলে এপিডার্মিস। তারপরের যে স্তরটা রয়েছে সেটা হচ্ছে এন্ডোথেসিয়াম। ঠিক আছে, তারপরের স্তরটাকে বলছে এন্ডোথেসিয়াম। তারপরে একটা দুটো বা তিনটে স্তরের একটা মধ্য স্তর থাকে।
ঠিক আছে। এবং তারপরে যেটা থাকে সেটা হচ্ছে একদম ভিতরের স্তর, পরাগথলি বা পরাগধানীর সব থেকে ভিতরের স্তর হচ্ছে ট্যাপেটাম। বোঝাতে পারলাম? ট্যাপেটাম হচ্ছে সব থেকে ভিতরের স্তর, ঠিক আছে। এবং তার ভিতরে থাকে হচ্ছে রেণুধর কলা। তাহলে আমরা যদি বলি রেণুধর কলা আবরণীর নাম কি, তাহলে হবে ট্যাপেটাম, ঠিক আছে। বা পরাগথলি বা পরাগধানীর সব থেকে ভিতরের আবরণীর নাম হচ্ছে ট্যাপেটাম। বোঝা গেছে? এবার দেখো, এবার ট্যাপেটামের কাজ একটু বলি, শুনে নাও। যে রেণুধর কলাকে রক্ষা করা, কারণ রেণুধর কলারই আবরণী হচ্ছে ট্যাপেটাম। তো এই রেণুধর কলাকে রক্ষা করা হচ্ছে ট্যাপেটামের প্রধান কাজ, ঠিক আছে। এবং রেণু মাতৃকোষগুলোকে পুষ্টি যোগান দেওয়া, ব্যাপারটা আরো ডিটেলসে বলবো, ঠিক আছে। তারপরে আমরা দেখে নেব হচ্ছে, দেখো আমরা বললাম যে পরাগথলি, তার মানে হচ্ছে দুটো পরাগথলি নিয়ে একটা পরাগধানী, তাই তো? আবার ছবিটা আমি আঁকছি, ভালো করে দেখো। তাহলে এই যে আমি দুটো এই পাশাপাশি পরাগথলি রয়েছে, এই দুটো পাশাপাশি যে পরাগথলি রয়েছে তাদের মাঝখানে মাঝখানে যে জায়গাটা সেটাকে বলে হচ্ছে স্টোমিয়াম, স্টোমিয়াম বলে, ঠিক আছে। এখান থেকেই কিন্তু পরাগ রেণু নির্গত হয়, মানে এই জায়গাটা বিদীর্ণ করেই পরাগ রেণু বেরিয়ে যায়, ঠিক আছে। তার মানে আমরা দেখলাম পরাগধানী বা পরাগথলির মধ্যে পরাগ রেণু থাকে, ঠিক আছে। এবার পরের স্লাইডে চলে যাব, সেটা হচ্ছে পরাগ রেণুর গঠন। পরাগ রেণুর গঠনে প্রথমেই দেখব বাইরের আবরণী রয়েছে, সেই বাইরের যে আবরণী রয়েছে তাকে বলে হচ্ছে এক্সাইন। বাইরেরটাকে বলে হচ্ছে এক্সাইন, যেটা স্পোরোপোলেলিন দ্বারা মানে আবৃত থাকে আর কি। গঠন যে পদার্থ যদি আমরা বলতে পারি, এটা একটা ফ্যাটি পদার্থ যেটার নাম হচ্ছে স্পোরোপোলেলিন। তাহলে এক্সাইন কি দিয়ে গঠিত? স্পোরোপোলেলিন দ্বারা গঠিত। ইনটাইন মানে হচ্ছে ভিতরের যে স্তরটা তাকে বলে ইনটাইন, এটা হচ্ছে পেকটিন আর সেলুলোজ দ্বারা গঠিত, ঠিক আছে। আরেকটা কথা, পরাগ রেণুর বাইরে, আমরা যদি বলি পরাগ রেণুর বাইরে একটা হলুদ চটচটে তৈলাক্ত পদার্থ দিয়ে আবৃত থাকে, তাকে বলে পোলেন কিট। কি বলে? পোলেন, একটু নোট ডাউন করে নাও, পোলেন কিট বলে, পোলেন কিট বলে। যেটা হচ্ছে তোমরাও দেখবে পরাগ রেণুর বহির্দেশে একটা হলুদ চটচটে একটা তৈলাক্ত পদার্থ থাকে, তাকে বলে হচ্ছে পোলেন কিট, ঠিক আছে। তো এখান থেকে এইটুকু। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে এর ভিতরে কিছু নালী কোষ রয়েছে, জনন কোষ রয়েছে, এবং এই পরাগ রেণুর মধ্যেই শুক্রাণু উৎপন্ন হয়। সেই উৎপাদন পদ্ধতি আমরা নেক্সট দিন পড়াবো। তো এখান থেকে আরেকটা জিনিস তোমরা একটু দেখে নাও, এই যে রেণু রন্ধ্র রয়েছে সেখান থেকে হচ্ছে পরাগ নালী যেটা আছে সেটা নির্গত হয়, ঠিক আছে। পরাগ নালী নির্গমন ঘটে এই রেণু রন্ধ্র থেকে, ঠিক আছে। তাহলে আজকে এইটুকুই। নেক্সট দিন আমরা কিন্তু গর্ভকেশর নিয়ে আলোচনা করব এবং কি করে উৎপন্ন হচ্ছে শুক্রাণু সেই প্রসেস নিয়েও আলোচনা করব। অবশ্যই ক্লাসগুলো দেখতে থাকো। আজকের মতো টাটা।